অনিশ স্যার, হ্যাঁ, পুষ্পকর্ণে স্বাগতম। স্বাগতম স্বাগতম। এই ভোলা, পড়ন্ত বিকেলে একটু জলটা দিয়ে নে বাবা। নে পড়ন্ত ধর। বিকেলে গাছে জল দিচ্ছেন হুম আমাদের স্বনামধন্য সেলিব্রিটি হুম রোজারিয়ান হুম। অনিশ ব্যানার্জি মহাশয়। নমস্কার, নমস্কার। পুষ্পকর্ণে অনেক অনেক স্বাগতম। এই হুম। সময় গোলাপের কেয়ার, হ্যাঁ মে মাসে আমরা দাঁড়িয়ে আছি। মে মাসের মোটামুটি এই টাইমে একটু যদি বলে দেন যে গোলাপের কেয়ার কিরকম হবে। বন্ধুরা প্রচুর উৎসাহী, তারা হ্যাঁ। জানতে চাইছে, আপনার কথা বলছে যে আপনার ভিডিও বহুদিন আসছে না। না না, আসলে নিজের কিছু হাসপাতাল সংক্রান্ত কাজে ব্যস্ত ছিলাম। হুম হুম যাই হোক, তো এবারে প্রশ্ন হচ্ছে মে মাসের কেয়ার কি? মে মাসে কাজ একটাই, গাছ বাঁচিয়ে রাখা। গাছ বাঁচিয়ে রাখা, গাছকে সুস্থ রাখা। আমি আগে একটা ভিডিওতে তোমাকে বলেছিলাম অয়ন, হুম তবু আজকে বলে দিই। দেখুন, বাঁচিয়ে রাখা অর্থটা কি? গোলাপ গাছের যখনই 30 ডিগ্রির উপরে ম্যাক্সিমাম টেম্পারেচার চলে যায় হুম এবং ম্যাক্সিমাম মিনিমামের মধ্যে তফাতটা হুম 10 ডিগ্রির কম হয়ে যায়, হুম হুম তখন কিন্তু গোলাপ গাছ সাফার করতে আরম্ভ করে। হুম এবারে এইটা স্পিসিস টু স্পিসিস ভ্যারি করে। এই যেমন ধরো এই গাছটা, হুম এ কিন্তু আরো অনেক তাপমাত্রা সুন্দর সহ্য করতে পারে। এর নাম হচ্ছে কিউবানা। হ্যাঁ, কিউবানা। দেখো এই গরমেও কি সুন্দর ফুল দিয়ে রেখেছে, তাই না? একদমই তাই। ফ্লোরিমান্ডা এই গরমে কি সুন্দর ফুল দিয়ে রেখেছে। হুম হ্যাঁ, তো ওদিকে দেখো, ওদিকেও কি সুন্দর ফুল হয়ে আছে। কিছু কিছু ফ্লোরি আছে যারা এই তাপমাত্রাটা সহ্য করতে পারে, কিন্তু সবকটা গাছ এরকম তাপমাত্রা সহ্য করতে পারে না। হ্যাঁ, এবারে তাপমাত্রা হলে কি হয়টা আগে জানতে হবে। জানলে পরে বোঝা যাবে যে এই তাপমাত্রার জন্য করণীয় কি। হুম সবার আগে ফার্স্ট হচ্ছে লিফ স্কর্চ। হুম পাতা পড়বে। কোন পাতাটা পড়ে? এই যে ডগায় মাথাটা, মাথাটা পড়ে, এই মাথাটা দেখেছি, এই মাথাটা পড়ে। এবারে এই পোড়াটা কিভাবে বাড়ে? এখন নেই, কদিন আগে ছিল। কদিন আগে হঠাৎ করে, আমি এই সপ্তাহখানেক ছিলাম না, ভোলা চিকিৎসা করছিল, কিন্তু গাছে বেশ থ্রিপস এসে গিয়েছিল। তো ওই থ্রিপস এসে যাওয়ার ফলে, থ্রিপস আর ব্রড মাইট এই দুটো মাথাতে হয়, মাথা পোড়ে। আবার এই মাথা পোড়ার চিকিৎসা করতে গিয়ে ওষুধ দিতে, এই যে মাথাগুলো, হ্যাঁ, হুম মাথা পোড়ার চিকিৎসা করতে গিয়ে ওষুধ দিতে গিয়েও মাথা পুড়ে যায়। মানে সত্যি মাথায় ব্যথা হয়ে যাবে চিকিৎসা করতে করতে। তাহলে সেক্ষেত্রে করণীয়টা কি? প্রথম হচ্ছে যে থ্রিপস কিংবা মাইটস আছে কিনা খেয়াল করবেন। ব্রড মাইট, চিলি থ্রিপ, বিভিন্ন রকমের থ্রিপ হয়, স্পেসিফিকেশনের মধ্যে ঢুকতে পারবেন না। একটা সাদা কাগজ নিয়ে, এইরকম করে নিয়ে যদি এরকম করে ঝাড়া দেন না, দেখবেন হঠাৎ করে সাদা কাগজের উপরে পোকাটা পড়ছে, দেখতে পাওয়া যায়। হুম এরকম একটা সাইডের ছোট সাদা কাগজ কাঠ টাইপের নিয়ে কাত করে ঝাড়লে দেখা যায়। আর ছোট ছোট আনুবীক্ষণিক না হলেও খুব ছোট পোকা, ফলে ধরা পড়ে না। বোঝা যায় পাতাটা ডিসফিগারমেন্ট হয়ে গেলে, মাথাগুলো পুরো কালো হয়ে গেলে, এটা দেখলে পরে বোঝা যায়। এই যে পাতাটা স্যার দেখা যাচ্ছে, হুম। এই জিনিসটা দেখুন, হ্যাঁ 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 দেখেছেন? হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে তোমার বার্ন, এটা আমি আসছি, এটা সানবার্ন। আচ্ছা এটা আসছে, এটার সঙ্গে কিন্তু চিলি থ্রিপসের সম্পর্ক নেই, আচ্ছা। কেউ থ্রিপসের সম্পর্ক নেই। তো এবারে কি হয়, প্রথমে হচ্ছে থ্রিপসের চিকিৎসা। থ্রিপসের চিকিৎসা কি দিয়ে করবেন? বিভিন্ন ওষুধ আছে। স্পাইনোসার্ড, স্পাইনোটেরাম গ্রুপের ওষুধগুলোতে থ্রিপসেরা খুব সুন্দর রেসপন্ড করে। হুম কিন্তু প্রবলেম কি হয়, একই ওষুধ বারবার দেবেন না। হুম একবার একটা স্পাইনোসার্ড, স্পাইনোসিন গ্রুপের ওষুধ, স্পাইনোসার্ড দিতে পারেন। স্পাইনোটেরাম দিলে আরও ভালো, স্পাইনোটেরামে ভালো রেসপন্ড করে। কিন্তু পরের বারে আর স্পাইনোটেরাম দেবেন না, হুম পরের বারটা অ্যাবামেকটিন দেবেন। আবার তারপরে একবার ঘুরিয়ে স্পাইনোটেরাম করবেন, চেষ্টা করবেন 2-3 মাসের মধ্যে একই ওষুধ বারবার না দিতে। আচ্ছা। স্পাইনোটেরাম দিলেন, অ্যাবামেকটিন দিলেন, তারপরে এটা দিলেন, কিন্তু মনে রাখবেন স্পাইনোটেরাম কিংবা অ্যাবামেকটিন দিলে পারে কিন্তু আপনার কোনোদিনই মাইট মরবে না। তাহলে মাইট মরবার জন্য কি আগের বারে বলেছি ভিডিওতে, তোমার ভিডিওতে ডিটেল আছে। হুম 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 প্রথমে একটা ব্রড কন্ট্যাক্ট মাইটিসাইড দেবো। হুম কিন্তু কি মাইটিসাইড? প্রপারজাইট। হুম প্রপারজাইট দেবো। প্রপারজাইট দিয়ে আগে ব্রড মাইটগুলোকে, বড়গুলোকে মেরে দেবো। লার্ভাগুলো, নিউবর্নগুলো মরবে না। তার 2 দিন বাদে কিংবা তার পরের দিন আমি আবার লার্ভা মারবার জন্য বিভিন্ন ওষুধ পাওয়া যায়, হেক্সিথায়াজক্স, প্রোপিকোনাজল। তো হেক্সিথায়াজক্স দেবো। হেক্সিথায়াজক্স দিয়ে বাচ্চাগুলোকে মারবো। তার আবার 4-5 দিন বাদে আমি এই সাইকেলটা রিপিট করব। ব্রড মাইটকে মারবার পদ্ধতি এটাই। হুম আর
সপ্তাহে অন্ততপক্ষে 1 থেকে 2 বার নিমকরঞ্জ তেল যদি দেওয়া যায়, নিমকরঞ্জ তেলটা দিলেও দেওয়া যেতে পারে। এইটা হচ্ছে প্রথমে তোমার এই কীটনাশক মারবার জন্য। আচ্ছা, এরপরে প্রশ্ন হচ্ছে এই পাতাগুলো স্যার পুড়ে যাচ্ছে, কি করব? আটকাতে পারবেন না। এইটা তো মে মাসে খুব কমন প্রবলেম স্যার। আটকাতে পারবেন না। কেন আটকাতে পারবেন না? তার কারণ হচ্ছে পাতার টেম্পারেচার বেড়ে যাচ্ছে। এবারে লিফ সারফেসের যে টেম্পারেচার বাড়ছে, লিফ সারফেসের টেম্পারেচার বাড়ানোটাকে কমাবো কি করে? শাওয়ারিং এন্ড শাওয়ারিং। গাছগুলো দেখাও একবার। মোটামুটি গাছগুলো কিন্তু খুবই প্রাণবন্ত লাগছে, প্রাণবন্ত, সুস্থ আছে, তাই না? একদম। আপনি স্যার যখন আমি ভিডিওটা স্টার্ট করলাম, আমি যখন আসলাম, আপনি তখন গাছকে শাওয়ারিং করছিলেন। আপনি বলছিলেন যে টেম্পারেচারটাকে নামিয়ে দেওয়া। একদম, লিফ টেম্পারেচারটাকে নামাতে হবে। আচ্ছা, এবারে মজা হচ্ছে কি, তুমি ভর দুপুরে ধরো শাওয়ার করলে, ভর দুপুরে শাওয়ার করলে কি হবে? জলটাও গরম, শাওয়ার করছেও গরম, পাতাটা সেদ্ধ হয়ে যাবে, মরে যাবে, তাই না? একদম। তাহলে সেইটা প্রিভেন্ট করবার রাস্তা কি? সেইটা প্রিভেন্ট করবার রাস্তা হচ্ছে প্রথমে দেখা যে জলটা স্প্রে করছি সেটা একটু ঠান্ডা তো হবে না, বরফ তো নয়, কিন্তু যেন হাত ডোবালে ঠান্ডা লাগে, হাত ডোবালে গরম লাগছে, সেই জল স্প্রে করার কোনো মানে নেই। কারণ বুঝতে হবে জলটা করলে ঠান্ডা কি করে হয়। জলটা যে স্প্রে করলাম, যদি লো হিউমিডিটি থাকে জলটা ইভাপোরেট করবে, তাহলে ইভাপোরেটিভ লসের জন্য যে কুলিংটা হবে, সেই কুলিংয়ের জন্য পাতাটা ঠান্ডা হবে। এবারে প্রশ্ন হচ্ছে কি ফ্রিকোয়েন্সিতে। ওই যে যেমন তুমি কদিন আগে একজন ভদ্রলোকের ভিডিও করেছো যে উনি একটা স্প্রেইং মেকানিজম ইনস্টল করেছেন, খুব ভালো। আচ্ছা, জয়ন্ত বাবু, হ্যাঁ। এবার স্প্রেইং মেকানিজম বিভিন্ন রকমের হয়। একটা হয় ধরো স্ট্যান্ডার্ড এগ্রিকালচারাল স্প্রে, যেটা আমরা সাধারণত দেখতে পাই। আর একটা হয় ফাইন মিস্টিং, ভেরি ফাইন মিস্টিং। ভেরি ফাইন মিস্টিং নির্ভর করে তোমার এই যে মিস্টিং সিস্টেমের নজল ডায়ামিটার কি আছে, পাম্পের প্রেশার কি আছে তার উপরে। এবার এই মিস্টারগুলো যদি তুমি চালাতে পারো, ধরো সে ফর ইনস্ট্যান্স 5 মিনিট কিংবা 5 মিনিট অন্তর হাফ মিনিট অন, কিংবা 10 মিনিট অন্তর হাফ মিনিট অন, তাহলে সেক্ষেত্রে পারপিচুয়ালি মিস্টিং হয়ে এই টেম্পারেচারটাকে দুপুরবেলা পিক টাইমের সময় খুব সুন্দর গাছগুলোকে ঠান্ডা করে রাখতে পারে। এটা অটোমেশনও করে দেওয়া যায়, অটোমেশন করলে অটোমেটিক্যালি হতে পারে। আমি এটা এখানে লাগাইনি, তার কারণ আই প্রেফার টু ট্রপিক্যালাইজ মাই প্ল্যান্টস। এবার ট্রপিক্যালাইজ করতে গেলে গাছকে তাকে একটু রোদ্দুর, এই হিট, তাপমাত্রা সওয়াতে লাগে। যদি দেখেন যে খুব বেশি গাছগুলো দুর্বল হয়ে যাচ্ছে, আমি আগের বারেই বলেছিলাম যে কিছু কিছু অ্যাবায়োটিক স্ট্রেসের চিকিৎসা আছে, ওই কিছু সিউইড এক্সট্রাক্টস পাওয়া যায়, বায়োভিটা এক্স, আর তার সঙ্গে সঙ্গে অল্প একটু গ্লাইসিন বিটেন, একটুখানি ন্যাটকা, এগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে লোয়েস্ট ডোজে স্প্রে করা। এটা হচ্ছে বাঁচানোর রাস্তা। স্প্রেইং যেটা করলাম আমরা, এটা অক্লান্তভাবে সারা দুপুর জুড়ে 2 ঘন্টা অন্তর ভোলাবাবু করেন। প্রত্যেক 2 ঘন্টাতে আমরা শাওয়ারিং করি। আরও ফ্রিকুয়েন্টলি করলে কি ভালো হয়? হ্যাঁ, আর একটু ভালো হয়, কিন্তু সেটা রিয়েলিস্টিক্যালি, লজিস্টিক্যালি আমার পক্ষে ফিজিবল নয়। আমার ছাতের গাছগুলো আমি দেখেছি ঘন্টা 2 অন্তর স্প্রে করলে ভালো থাকে, এবং আমি 2 ঘন্টা অন্তর রেকমেন্ড করি করার জন্য। অ্যাটলিস্ট পারলে আরও ফ্রিকুয়েন্টলি করতে পারলে ভালো। গোড়া ভেজাবেন না, পাতা ভেজান, মাথা ভেজান, কিন্তু 2 ঘন্টা অন্তর স্প্রে করুন। আচ্ছা অনিশ স্যার, একটা মাঝখানে একটু কথা কেটে একটা কথা জিজ্ঞেস করি। প্রচুর মানুষ একটা কনফিউশনে থাকেন, তারা জিজ্ঞেস করেন বারংবার যে এই যে গরমকালে গাছের সঙ্গে গাছ রাখা, মানে পাশাপাশি রাখছে কিন্তু কোনো গ্যাপ রাখছে না, এইটা অনেকে মেনটেন করে, আবার অনেকে গাছের গ্যাপ মেনটেন করে, বলে যে গাছ পাশাপাশি থাকলে নাকি স্কেল রোগটা গাছের। এবার আমি তোমাকে বলি, খুব ভালো প্রশ্ন। দেখো, দিস ইজ নট পাশাপাশি রাখা, কাছাকাছি রাখা, দিস ইজ আ ম্যাটার অফ মেনটেনিং দি হাইজিন। তুমি আমার এই ছাদে কোথাও কোনো ময়লা জমা আছে, জড়ো হয়ে আছে পাবে না। নেই। ভোলা কাজ করে, ভম্বলদা কাজ করে, আমিও আসি, ছাদ সবসময় পরিষ্কার রাখা থাকে। কোনো গাছের গোড়ায় পাতা জমে আছে, মরে পচে পাবে না। যদি সেইটা আপনি মেনটেন করতে পারেন তাহলে হাইজিন ঠিক আছে। দূরে রাখুন, কাছে রাখুন, 1 নম্বর কথা হাইজিন। কিন্তু দূরে রাখলে আরেকটা সুবিধা হয়, দূরে রাখলে যেটা সুবিধা হয়, গাছের বৃদ্ধি আর গঠনটা ভালো হয়। যারা এক্সিবিশনের জন্য গাছ করবেন তাদের গাছ দূরে দূরে রাখাটাই ভালো। তাহলে আমি কেন দূরে দূরে রাখিনি? তার পেছনে উত্তর হচ্ছে, আপনার সঙ্গে নীলদার ইকুয়েশন ম্যাচ করছে। নীলদা আমি দেখেছি সেম আপনার মতো করে গায়ে গায়ে গাছ রাখে গরমকালে, আবার যেটা আপনি বলছিলেন। হ্যাঁ, তার পেছনে কারণ হচ্ছে 2 কি 3টে। একটা হচ্ছে গায়ে গায়ে রাখলে গাছের গোড়াটাকে আমাকে সবসময় ঠান্ডা রাখতে হবে। পাতা 2-5টা মরবে, পড়বে, আবার জন্মে যাবে।
কিন্তু শিকড়টা যদি ড্যামেজড হয় তাহলে পরে থাকবে না। যেমন আগের বারে ভিডিওতে বলেছিলাম, মেঝেটা ধুয়ে দেবেন, টবের গাটা ধুয়ে দেবেন। হুম। ফলে স্প্রে করার সময় শুধুমাত্র এই গাছটাকে ধুলে চলবে না, মেঝেটাকে ধুতে হবে, টবের গাটাকেও ধুয়ে দিতে হবে, কারণ সেখান থেকেও লেটেন্ট হিট যত বেরিয়ে যাবে গাছের শিকড় ঠান্ডা থাকবে। পাশাপাশি গাছগুলো থাকলে একটু ছায়া হয়, টবগুলোতে কিছুটা হলেও ছায়া পড়ে। আরেকটা সুবিধা যেটা হয় সেটা হচ্ছে আমাদের এখানে গ্রীষ্মকাল মানে নর্থ ওয়েস্টারের টাইম, কালবৈশাখী আসবে। কালবৈশাখী এলে গাছগুলো যদি গায়ে গায়ে লাগানো থাকে, যদি তুমি দেখবে বেশিরভাগই কিন্তু আমার ওই 12x12 টবে লাগানো আছে, যার বেসটা খুব স্টেবল হয়। তাহলেও কালবৈশাখী এলে জোরে হাওয়া দিলে, জোরে ঝড় দিলে গাছের টব বারংবার উল্টে পড়ে যায়। আই ক্যানট অ্যালাউ দ্যাট। ঠিক। বাট ইফ আই ওয়ার কাল্টিভেটিং ফর অ্যান এক্সিবিশন, ইয়েস, আমাকে গাছগুলোকে প্রত্যেকটা দুটো গাছের মধ্যে 1-1.5 ফুটের গ্যাপ দেওয়াটা প্রয়োজনীয় এবং বাঞ্ছনীয়। ঠিক। আপনার এই যে এইখানে যে গাছগুলো প্রত্যেকটা গাছের পাতা এত সুন্দর রেখেছেন, মানে এই গরমের মধ্যে এটা অভাবনীয়, মানে সত্যি বলছি পুরো ফ্রেশ লাগছে, মানে একটা প্রাণবন্ত ভাব না, যেটাকে বলে। এইটা না, দেখো কিছুটা খাবারের জন্য আর কিছুটা চিকিৎসার জন্য। অর্থাৎ আমি তোমাকে বোঝাই, নিট অ্যান্ড ক্লিন ছাদ দেখুন, যেটা স্যার একটু আগেই বলছিলেন, ছাদকে পরিষ্কার রাখতে হবে। বাহ, খুব সুন্দর। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ, তো দেখো তুমি একটা জিনিস যেটা তোমাকে আমি বোঝাই অয়ন, সেটা হচ্ছে যে এই যে গায়ে গায়ে তুমি রাখলে না, গায়ে গায়ে রাখলে একটা গাছের সঙ্গে আরেকটা গাছের গায়ে গায়ে রাখলে বৃদ্ধিটা উপরের দিকে হয়, চারদিকে সমান বৃদ্ধি ব্যাপ্তি পায় না। এবারে তুমি যদি গাছগুলোকে একটু জায়গা দাও তাহলে তার ডাল সেভাবে বাড়বে। দেন দেয়ার বিকামস এ কম্পিটিশন। এই যে দেখো আমার র্যামলার গুলো খাড়া লাফাচ্ছে, একদমই তাই, ঠিক। কিন্তু সাইডে আরো র্যামলার গুলো অতটা লাফাচ্ছে না। ইনফ্যাক্ট তাদেরকে আমি বেঁধে রাখতে হয়েছে আমার, কারণ কি আমার জায়গাটা পরিসীমিত। এইভাবে কি বেঁধে রাখা উচিত? উত্তর হচ্ছে না। এইভাবে কি গায়ে গায়ে রাখা উচিত? উত্তর হচ্ছে না। 1 নম্বর স্থান সংকুলান আছে, আর 2 নম্বরে হচ্ছে ঝড়ের একটা প্র্যাকটিক্যাল রিয়েলিস্টিক লিমিটেশন আছে। যাদের ক্ষেত্রে সেটা নেই তাদের ক্ষেত্রে অতটা গায়ে গায়ে না রেখে বরঞ্চ একটু দূরত্বে রাখলে গাছটা ভালো থাকবে। আর আমি আবার এই যে সংশয়টা তোমায় বলছিলাম সেইটা বলে শেষ করি। আমরা 3 মাইটের কথা বললাম, আমরা গাছের পাতায় জল স্প্রে করার কথা বললাম, আমরা অ্যাবায়োটিক স্ট্রেস মিটিগেট করবার জন্য গ্লাইসিন বিটেনের কথা বললাম, বায়োভিটা এক্স এর কথা বললাম, আর একটা যন্ত্র হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, সেটাও লো ডোজে স্প্রে করা উচিত। তো এই হচ্ছে তোমার অ্যাবায়োটিক স্ট্রেস মিটিগেশনের মূল তথ্য। স্যার বলছি, MgSO4 কি স্ট্রেস রিলিফের কাজ করে? MgSO4 অ্যাবায়োটিক স্ট্রেসে রিলিফের কাজ করে। আচ্ছা, ঠিক আছে, এই হচ্ছে তোমার মূল তথ্য। বেশ। এর সঙ্গে সঙ্গে আরেকটা ছোট তথ্য দিয়ে দিই, শিকড়গুলোকে বাঁচিয়ে রাখা। ফলে গোড়াতেও বায়োভিটা এক্স এর ড্রেঞ্চিং দেওয়া দরকার, গোড়াতেও ন্যাটকা এবং গ্লাইসিন বিটেনের ড্রেঞ্চিং দেওয়া দরকার। এত কিছু করা সত্ত্বেও স্যার সব ঠিক করছি, একটা দুটো গ্রুপে দেখতে পাই স্যার পাতার ডগা পুড়ে যাচ্ছে। আপনার পাতার ডগা পুড়ে যাচ্ছে 2 থেকে 3টে কারণে। এখানে মাঝখানে কিছুদিন বাইরে ছিল, আমিও ছিলাম না, ভোলাও ছিল না। আপনার কাছে ম্যাক্সিমাম পাতাই ফ্রেশ, কিন্তু কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি একটু সমস্যা হয়েছে। সমস্যা হয়েছিল তো, সমস্যা হয়েছিল তো, এই যে দেখো থ্রিপ হয়েছিল, থ্রিপস হয়েছিল, দেখতে পাচ্ছ থ্রিপস হয়েছিল। দাঁড়াও তোমার গোড়া টিপ পড়ে না, টিপ বান দেখাই। আপনার গাছ এরকম দেখতে আমরা অভ্যস্ত নই, মানে প্রত্যেকটা ভিডিওতে টিপ বান দেখা। এই যে এখানে এসো, এই দেখো এই টিপ বান হচ্ছে, দেখতে পাচ্ছ টিপ বান হচ্ছে, সাইড গুলো পড়েছে। এইটা হয় 2-3টে কারণে। এই দেখো টিপ বান, এই এটা আরো ভালো পাবে টিপ বান, দেখতে পাচ্ছ। সাধারণত গাছটাকে দেখে ভালো লাগে, কাছ থেকে অ্যাসেস করলে বুঝতে পারবে টিপ বান। এই দেখো, দেখতে পাচ্ছ একদম। টিপ বান কেন হয়েছে? টিপ বান হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে দেখো আপওয়ার্ড কাপিং, দেখতে পাচ্ছ আপওয়ার্ড কাপিং লিভস। এই আপওয়ার্ড কাপিং জিনিসটা কিসের জন্য হয়? এটা হচ্ছে ক্যালসিয়াম পটাশিয়াম ইমব্যালেন্স। আচ্ছা, গাছের আরো পটাশিয়াম চাই, সরি গাছের আরো ক্যালসিয়াম চাই, গাছের আরো ক্যালসিয়াম চাই বলে সে কাপ করেছে। আমি সাধারণত চেষ্টা করি পটাশিয়াম যা দিই তার 3/4 ক্যালসিয়াম দিতে, কিন্তু এখন ব্যাপারটা এই গ্রীষ্মের, এই চূড়ান্ত গ্রীষ্মের সময় ব্যাপারটাকে একটু উল্টে দিতে হবে, ক্যালসিয়ামের মাত্রাটা বাড়াতে হবে। আর এই টিপ বার্নের বিষয়টা কিন্তু আলাদা। টিপ বার্ন কি হয়, আমি যখন নেই দুপুরবেলা স্প্রে করতে পারছি না, সকালবেলা একবার জল পড়েছে, বিকেলে আবার জল পড়বে, দুপুরে একবার হয়তো স্প্রে দেয়, তার বেশি বাড়ির লোক পেরে ওঠে না। এবারে তাহলে সেক্ষেত্রে বাড়ির কাজের মেয়ে তার পক্ষে সম্ভব না। তাহলে সেক্ষেত্রে কি হবে? তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে সলিউশনটা সকালে আমি ফার্টিগেট করলাম,
সেই সলিউশনটা কনসেন্ট্রেটেড হবে কোথায়, রুটে। ফলে আমি সকালবেলা ভাবলাম বাহ একটা পাতলা সলিউশন দিয়ে জল দিচ্ছি, কোনো অসুবিধা নেই, কোনো সাধারণত অসুবিধা থাকার কথা নয়। কিন্তু অসুবিধাটা হবে যত সূর্যের তাপ বাড়বে ওখান থেকে জল শুষতে আরম্ভ করবে। ফলে ধরুন আমি দিয়েছিলাম 140 ppm, সেটা কিন্তু কনসেন্ট্রেটেড হয়ে গিয়ে 400, 500, 600 ppm অব্দি উঠে যেতে পারে। ফলশ্রুতির হিসেবে এবার বোঝা গেল যে আরেকটা কারণ যে কেন বারবার জলটা দেওয়া স্প্রে করার প্রয়োজন, একদম। কারণ না হলে ওই সল্টগুলো গোড়াতে কনসেন্ট্রেট করবে, আর যেই সল্ট গোড়াতে কনসেন্ট্রেট করবে সঙ্গে সঙ্গে টিপ বার্ন হবে। ফলে টিপ বার্ন প্রিভেন্ট করবার জন্য একটাই থাম রুল, যে গাছের গোড়া ভিজে থাকার দরকার। এবারে প্রশ্ন হচ্ছে স্যার ভিজে থাকলে তো ফাঙ্গাস হবে না, ভিজে থাকলে ফাঙ্গাস হবে না, এই তাপমাত্রায় হবে না। একটা সার্টেন তাপমাত্রা লাগে এবং তার সঙ্গে সঙ্গে একটা ভিজে স্যাঁতস্যাঁতে আবহাওয়া লাগে। সেই স্যাঁতস্যাঁতে আবহাওয়াটা আমাদের দেশে গরমের সময় পাওয়াটা মুশকিল। ওই ভয়টা আসবে গাছে কখন, ওই ভয়টা গাছে আসবে যখন বর্ষাকাল আসবে, তখন তার জন্য আমরা আলাদা করে ডিসকাস করব। হ্যাঁ, তো এইটাই হচ্ছে মুখ্য বিষয়। এর সঙ্গে সঙ্গে আরও কিছু কিছু গৌণ বিষয় আছে, মনে রাখতে হবে। সলিউশন সকালে যেটা দিচ্ছেন, যে দুবেলা ফিড দিতেন এই ভরা গ্রীষ্মে, সকালে একবেলা ফিড দিন, দুবেলা ফিড দেবেন না। বিকেলে চেষ্টা করবেন প্লেন জল দিতে। আমরা অনেকে বৃদ্ধি নেওয়ার জন্য বিকেলে একটা 19-19 দেওয়ার চেষ্টা করি, সেটা দেবেন না। আর যদি দুটো ফিড দিতেই হয় তাহলে সকালে ক্যালসিয়াম ফিড দেবেন, বিকেলে ফসফেট ফিড দেবেন, দুটো ফিডকে সেপারেট আউট করে দেবেন। নাইট্রেট ফিডের পরিমাণ কমাবেন। থার্ম রুল হচ্ছে ডাইলুট ডাইলুট ডাইলুট। যত পাতলা ফিড দেবেন এই সময় গাছ তত ভালো। আপনি অল্টারনেটিভ ফিড দিন, তাতেও গাছের ক্ষতি হবে না। কিন্তু যদি রোজ সকালবেলা হেভি ফিড দেন তাহলে পরে কিন্তু যদি আপনি রোজ খেয়াল রাখতে না পারেন গাছের অবস্থা খারাপ হবে। আমার কয়েকটা গাছ খারাপ হয়েছিল, এখন তারা আবার রিকভার করছে। তো এইটুকুটাই বলার বিষয় আছে। ঠান্ডা রাখুন গাছকে, অ্যাবায়োটিক স্ট্রেস থেকে কাটিয়ে উঠতে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরদের সাহায্য নিন, পোকামাকড় মারার বন্দোবস্ত করুন। খেয়াল রাখুন যে ক্যালসিয়াম আর পটাশিয়াম যেন সমান সমান মাত্রায় যায়। কি মাত্রায় যাবে আগে আমি বলে দিয়েছি, আগের ভিডিওটা প্লেলিস্টে দেওয়া আছে, দেখে নেবেন। আর মাঝে মাঝে ম্যাগনেসিয়াম সালফেটটাও একটু পাতার স্প্রে হিসেবে রেক্সোলেন্স কেসকে যেমন সপ্তাহে একবার দেন, ম্যাগনেসিয়াম সালফেট এবং সপ্তাহে একবার দেবেন। সকালে ভুল করেও কোনো খাবার দাবার অনুখাদ্যের স্প্রে এই ভরা গ্রীষ্মের সময় নয়। ভালো থাকবেন, নমস্কার। একদম ধন্যবাদ স্যারকে। বন্ধুরা, ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন বন্ধুরা যারা ভিডিওটা দেখলেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রোজ কেয়ার ইন মে মান্থ নিয়ে ভিডিওটা আজকে করা হলো। নেক্সট ভিডিওর জন্য আপনারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো এপিসোডে। নমস্কার।